শুক্রবার উত্তাল রাজধানীর শাহবাগ। জানা গেল আত্মসমর্পণ করছেন তারা আদালতের নির্দেশে। দর্শক দেখতে পাচ্ছেন টানা ৩ ঘন্টা অভিযানের পর এই ডন এবং সামিরা আত্মসমর্পণ করে আজ শুক্রবারে। এদিকে আজ শুক্রবার পুলিশের অভিযানে ডন এবং সামিরা আত্মসমর্পণ করে। সালমান শাহকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য তারা স্বীকার করেছে আদালতে। এই নিয়ে উপদেষ্টা নাহিদ আসিফরাও অ্যাকশনে আছে। আদালতে সামিরা ফাঁস করলেন সালমান শাহের মৃত্যুর অজানা ঘটনা। শুধু অতীতের রহস্য নয়, উঠে এসেছে রোমহর্ষক অভিজ্ঞতা ও জড়িতদের সম্পর্ক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি সত্যি এই ঘটনায় জড়িত? আমি সালমানের ভাই, আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো, আমাকে কিন্তু বলতো সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন? একটা চিন্তা রিপোর্ট ছিল অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। আদালত এটা বিবেচনা করেছেন যে এই সালমান শাহের যে মা ছিলেন, যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিয়েছেন যে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাদের আমরা গ্রেপ্তার করতে পারবো, থেকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। সালমান শাহ যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয় ওখানে দুবার গিয়েছেন আপনারা, কিন্তু আসল দলে মৌসুমী আর সালমান, সেটা ভিন্ন কথা। কিন্তু ওদের ওই ছবি দিয়েই তো সবাই তাদেরকে চিনল, মৌসুমীকে চিনল, সালমানকে চিনল। সালমান শাহ হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় আসার পাশাপাশি আরেকটি নাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি আজিজ মোহাম্মদ, যার নামের সাথে যুক্ত আছে ভাই শব্দটি। তুমুল জনপ্রিয় নায়কের মৃত্যুর পর আমার মতো অনেক দর্শক আছে যারা জীবনের কখনোই বাংলা সিনেমা দেখেননি। তার মৃত্যুতে আসলে বাংলা সিনেমারই মরণ হয়েছে। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, ফিল্মের অবস্থা এমনি ভালো না, এটার ভিতরে আর এই ধরনের জিনিসগুলো ভালো। এইভাবেই ডন এবং সামিরার শাস্তি সবাই চাচ্ছে। আজ শুক্রবার তারা আত্মসমর্পণ করে এবং নানান চাঞ্চল্যকর তথ্য আদালতের কাছে উঠে আসে। দর্শক শ্রোতা, ডন এবং সামিরা সালমান শাহকে নিয়ে অনেক কিছুই স্বীকার করে নেয় তারা কি করেছিল সেদিন। অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যেও অস্থিতিশীল পরিবেশ। সালমান শাহর যারা ভক্ত রয়েছে, সেই ভক্তগুলা তাদের বুকে একটা হতাশা ছিল যে কেন তাদের নায়ককে এইসব করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন কি হয়েছিল সুপারস্টার সালমান শাহর সাথে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডন সামিরার কি হয়। আসুন আমরা কথা বাড়াচ্ছি, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢালিউডের স্বপ্নপুরুষ, কোটি হৃদয় নায়ক সালমান শাহ মাত্র 25 বছরের জীবনে তিনি গড়ে তুলেছিলেন এমন এক কিংবদন্তি যা আজও অম্লান। তার মৃত্যুর সংবাদটি এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকেই প্রথমে মানতেই পারেননি। 29 বছর কেটে গেছে, তবু প্রশ্নটা আজও অমীমাংসিত, কেন এমন আকস্মিক বিদায়? তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত, কারণ দীর্ঘ 29 বছরের অপেক্ষা শেষে আবারও নড়ে চড়ে উঠেছে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে রহস্যময় মৃত্যু, নায়ক সালমান শাহর মৃত্যু মামলা। ফলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন এই কিংবদন্তি নায়ক। এই নায়ককে কেন কিংবদন্তি বলা হয়, কেন তার নাম শুনলেই এখনও শিহরণ জাগে, হঠাৎ মামলার মোড় ঘুরে গেল কেন, আর আসামিদেরই বা কি খবর, তারই ইতিবৃত্ত জানাবো। বলিউডের আকাশে একদা জ্বলে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। 29 বছর আগে পর্দা থেকে বিদায় নিয়েছেন, অথচ আজও আছেন কোটি ভক্তের হৃদয়ের মণিকোঠায়। সময় পেরিয়ে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার মুখের সেই চিরচেনা হাসি, সংলাপের আবেগ আর প্রেম ভরা চোখের জাদু এখনো অমলিন। তিনি কি দেখছেন ওপার থেকে? হয়তো দেখছেন। তারা ছেড়ে যাওয়া ভক্তরা আজও কিভাবে গভীর শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসায় স্মরণ করে তাকে, কারণ তিনি কেবল একজন নায়ক নন, তিনি এক যুগের অনুভূতির নাম। সালমান শাহ হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় আসার পাশাপাশি আরেকটি নাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি আজিজ মোহাম্মদ, যার নামের সাথে যুক্ত আছে ভাই শব্দটি। এই আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আছে নানা গল্প ও রহস্য, আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক। দীর্ঘ 29 বছর পর জনপ্রিয় নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলায় 11 জন আসামির মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই। মামলায় প্রধান আসামি নায়কের স্ত্রী সামিরা হক। আরও জানলে অবাক হবেন, সালমান শাহর মতো এই আজিজ মোহাম্মদ আরেক প্রয়াত ক্ষণজন্মা নায়ক সোহেল চৌধুরীকেও শেষ করে দেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে, কেন তাকে ভাই বলে ডাকা হয়, এই আজিজ মোহাম্মদ ভাই কেন সালমান শাহ এবং সোহেল চৌধুরীকে মেরে দেন, এই দুই নায়কের সাথে কি নিয়ে শত্রুতা ছিল তার। এছাড়াও আজিজ মোহাম্মদের সমস্ত অপকর্ম এবং তার সম্পর্কে অজানা সব বিষয় জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজিজ মোহাম্মদের নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকে মনে করেন গডফাদার বলেই তাকে ভাই বলা হয়। সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদেরকে ভাই ডাকে তাদের অনুগতরা, কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে ভাই শব্দটি মূলত তাদের বংশপদবী। তাদের পরিবারের সবারই নামের শেষে ভাই পদবী আছে, এমনকি নারীদের নামের সঙ্গেও ভাই দেখতে পাবেন। তার বাবার নাম মোহাম্মদ ভাই, মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই। 1947-এ ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে আসে। তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন 1997 সালে।
সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে শেষ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শোনা যায়, সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেন আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সবার সামনে আজিজকে চড় মারেন সালমান। এছাড়াও আজিজের সাথে সালমানের শাশুড়ি লুসিরও পরকীয়া ছিল বলে ধারণা অনেকের, যাতে বাধা ছিলেন সালমান শাহ। অনেকে বলেন এসব কারণে সালমান শাহকে সামিরা এবং তার মা লুসির যোগসাজশে মেরে দেন আজিজ। সে সময় সালমান হত্যাকাণ্ড নিয়ে 2 বার জিজ্ঞাসাবাদও করা হয় আজিজকে। বাংলাদেশের ধ্বজভঙ্গ আইন তাকে ধরে রাখতে পারেনি। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সব পরিবারে থাইল্যান্ডে থাকেন, সেখান থেকে ব্যবসা পরিচালনা করেন। তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন। আরও জানলে অবাক হবেন, সালমান শাহ মরার 2 বছর পর ঢাকা ক্লাবে নিহত হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। কি নিয়ে সোহেল চৌধুরীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আজিজ মোহাম্মদ ভাই? চলুন সেদিকে একটু ফিরে দেখা যাক। চিত্রনায়ক সোহেল চৌধুরী নিহত হওয়ার 5 মাস আগে ঢাকার বনানীর ট্রাম ক্লাবে নারী ঘটিত কোনো একটি বিষয় নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। সোহেল চৌধুরী এর জের ধরে ওই রাতে আজিজ মোহাম্মদ ভাইকে হুমকি দেন আজিজও। এই ঘটনার পর আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরেই আজিজ মোহাম্মদ শুটার ভাড়া করে সোহেল চৌধুরীকে নৃশংসভাবে গুলি করে শেষ করেন। 25 বছর আগে সোহেল চৌধুরী নিহত হবার ঘটনায় আজিজ, ট্রাম ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা 3 জনই পলাতক। বাকি 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসামি ও সাক্ষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য বলছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী নিহত হন 1998 সালের 18 ডিসেম্বর। এর 5.5 মাস আগে তিনি 4 থেকে 5 জন বন্ধুকে নিয়ে বনানীর ট্রাম ক্লাবে যান। রাত তখন 2টা। ক্লাবের এক কোনায় বন্ধুদের নিয়ে বসেছিলেন সোহেল। ক্লাবের অন্য প্রান্তে বান্ধবীদের নিয়ে চেয়ারে বসেছিলেন আজিজ মোহাম্মদ। এক পর্যায়ে আজিজ মোহাম্মদ তার পূর্ব পরিচিত রাবিয়া মাহফুজ ওরফে সোনালীকে গান গাইতে বলেন। তিনি আজিজ মোহাম্মদকে কয়েকটি হিন্দি গান শোনাতে থাকেন। এক পর্যায়ে সোহেল চৌধুরী রাবিয়াকে গান গাইতে নিষেধ করেন। সোহেল চৌধুরী মারা যাওয়ার পর রাবিয়া মাহফুজ 1999 সালের 18 মার্চ সাক্ষী হিসেবে 164 ধারায় আদালতে জবানবন্দি দেন। সেই জবানবন্দিতে তিনি আদালতকে বলেন, আমার স্বামী সহ ট্রাম ক্লাবে নাচ গান করি। এভাবে রাত 2টার মতো বেজে যায়। ওই সময় হঠাৎ দেখি আজিজ মোহাম্মদ ভাইকে। তার সঙ্গে একজন বিদেশি বন্ধু ছিল, আর ছিল 3 জন বান্ধবী। আমি তখন আজিজ মোহাম্মদ ভাইকে সালাম দেই। ভাই তখন আমাকে তার টেবিলে বসতে বলেন। তখন আজিজ মোহাম্মদ ভাই আমাকে গান গাইতে বলেন। আমি 3 থেকে 4টা হিন্দি গানের অংশবিশেষ গাই। গান গাওয়ার এক পর্যায়ে সোহেল চৌধুরী চিৎকার করে বলেন, গান থামাও। রাবিয়া মাহফুজ আদালতকে আরো বলেন, সোহেল চৌধুরীর চিৎকারে আমি একটু ভয় পাই। তৎক্ষণাৎ সোহেল চৌধুরী আমাদের টেবিলের সামনে আসেন। তখন আমার পাশে বসা আজিজ মোহাম্মদ ভাইয়ের বান্ধবী ফারজানার উদ্দেশ্যে সোহেল চৌধুরী বলেন, তুমি আমার সঙ্গে আসো। ফারজানা আগে সোহেলের বান্ধবী ছিল, তবে ফারজানা সোহেলের সঙ্গে যেতে রাজি হন না। তখন সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইকে ও ফারজানাকে গালিগালাজ করেন। ক্রমান্বয়ে সোহেল উত্তেজিত হতে থাকেন। এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলামের অফিসের বাথরুমে যান। তখনও সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ওকে ছাড়ব না। মূলত আজিজ মোহাম্মদ ভাই আর সোহেল চৌধুরী দুজনেই বকে যাওয়া মাতাল গোছনের লোক ছিলেন। তাদের দ্বন্দ্বের সূত্র একজন নারীকে নিয়ে। মোট কথা, ট্রাম ক্লাবটি গড়ে উঠেছিল নষ্টা নারী আর মাতালদের নিয়ে। অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করে আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল, এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন, যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিয়েছেন, যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর। না, প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন, তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কাল ক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন, তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের, যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আদালত আজকে স্পষ্টভাবে
বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া, যেটাকে বলা হয়, যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। আর এটা অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগজনিত কারণে সে মানুষ মারা যেতে পারে, হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে। আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল, যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না, আত্মহত্যা হতে পারে না, সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ দ্বারা মানে বেশি ব্যক্তি দ্বারা আঘাত হতে পারে, শক্ত করে আঘাত হতে পারে, সেটা আদালত স্পষ্টভাবে বলেছেন। এই কমরুদ্দিন চৌধুরী যে সালমান শাহর বাবা, হ্যাঁ, উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছিলেন, কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি। সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন, সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন, কি ভুল করেছেন সেটা একদম খোলা এজলাসে বলেছেন সবারকে উদ্দেশ্য করে। তার মানে এখন আমরা আশাবাদী যে আমরা বিচার পাবো। এখানে আমাদের বক্তব্য আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল, তাদের অবহেলা ছিল, কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল, যারা এটা করিয়েছেন, যারা হত্যাকারী। আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল, তারা এই তথ্যগুলো দিয়েছেন। এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন, সেটা হলো যে তারা কিছু ছবি আঁকেছেন, পিবিআই যেহেতু কার্টুন ছবি, তারা এখানে কার সাথে কথা বলেছেন, কার সাথে ফোনে কথা বলেছেন, কখন কী করেছেন, এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি অভিযুক্ত যারা তাদের কথা শুনে এই ছবিগুলো একে আদালতের দিয়েছেন, কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাই ইরিলেভেন্ট, এটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক বিষয়, যেটা তদন্তের ছাড়তে দরকার ছিল না। আর এখানে এই বিষয়টা আদালত নলেজে নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে তদন্তের গাফিলতি না হয়, উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। সামিনার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিলেন না, যখন আমরা রিভিশন শুনানি করেছিলাম সেদিন বারবার ডাকা সত্ত্বেও সামিনার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না, সামিনাও ছিলেন না। আদালত আজকে বলেছেন যে এখানে যে সামিনা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই, আমরা যে রিভিশন করেছি, আমরা যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি সেই তথ্য উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে রায়টা দিয়েছেন। এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না, ওনাদের প্রয়োজন নেই। এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং অন্যান্য যারা আছে, লুসি আছে, সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো। এটা আজ থেকে হত্যাকাণ্ড রূপান্তর হয়েছে, যার কারণে রমজানকে দায়িত্ব দিয়েছেন এটা তথ্য করার জন্য। এবং খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না, উনি ওনার ছেলেকে হারিয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা মায়ের জন্য একটা ছেলে হারানো একটা অনেক বড় একটা বিষয়। আজকে এই একটাই ঘটনা বোধহয় ইতিহাসে বিরল। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। এর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি, দাবি করে 2021 সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার 29 বছর পর হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। সেই মামলায় 11 জন আসামিও রয়েছেন এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে সালমান শাহের মা নীলা চৌধুরী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন তিনি ন্যায় বিচার পেতে যাচ্ছেন। কোনো আলামত দেখে মনে হয়েছিল খুন। এমন প্রশ্নের উত্তরে নীলা চৌধুরী বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন একেবারেই আলাদা, সেটি তার শরীরেও ছিল, এটি খুন বোঝাই যাচ্ছিল, প্রমাণও ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল কিভাবে খুন করেছে তারা। তিনি বলেন এটা পরিকল্পিত খুন। সামিরা চিটাগং থেকে লোক এনেছে, এরাই অন্যদের সঙ্গে মিলে ইমনকে খুন করেছিল। এই বিল্ডিং এর অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদের ভাড়া করা, সেখানে তার লোকজন থাকতো। 29 বছর ধরেই আমি বলে আসছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলেই নয়, কিন্তু কেউ আমার কথা কানেই নেয়নি। নীলা চৌধুরী বলেন এই 29 বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকেও খারাপ বলেছে, আমার জন্য নাকি আমার ছেলে মারা গেছেন সেটিও শুনতে হয়েছে আমাকে। লালন পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকেই মেরে ফেলেছি, এটিও আমাকে শুনতে হয়েছিল। তিনি বলেন এই 1 মাস আগেও অভিনেতা ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরত, সাহস পেত না আমার সঙ্গে কথা বলার সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে। সালমান শাহের মা বলেন আমাকেই দায়ী করেছে সামিরা, আজিজ, ডনরা, কিন্তু 29 বছর ধরে আমার বিশ্বাস ছিল আইনে একদিন প্রমাণ হবে এটি খুনি ছিল। আদালত যেভাবে সোমবার ঘটনাটি উপস্থাপন করেছেন সেখান থেকে আমাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে সেটি আমাকে মানসিকভাবে শান্তিও দিয়েছে। নীলা চৌধুরী বলেন দীর্ঘদিন পর একটা ভরসার জায়গা তৈরি হলো, মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে আমি ভাবিনি, এজন্য শুকরিয়া।
অনুভূতি আর কি বলবো, আমার সব শরীর মন খালি খালি মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ছেলেকে মার্ডার করা হয়েছে, মামলা হচ্ছে, অন্যের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায্য বিচার আমি পাবো, এটাই ভালো লাগার মতো কথা বলে জানান সালমান শাহ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে এইখানে চিত্রনায়ক সালমান শাহ, যে কিনা যে তার মৃত্যুর এত বছর পর দেশের প্রত্যেকটা জনগণের বুকে তার জন্য কষ্ট জমা রয়েছে, যে সে চলে যাওয়ার পর সবাই হাহাকার করেছে। দর্শক শ্রোতা, এই সালমান শাহর বিষয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তো কোনার পদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।